35 জন মাত্র, 36 না 35, ওই অন্যরা। হ্যাঁ স্যার মানে দেখতেছি স্যার, একটু একটু তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আমরা শুরু করি, আর কিছু তো করার না, অনেকক্ষণ 10 মিনিট অপেক্ষা করলাম। জি স্যার, না শুরু করেন স্যার, শুরু করেন স্যার। Recording in progress. এটা কি বলবা? এটা বলছিলাম যে তোমরা বলবা খুব সহজে যে কিভাবে এসআর প্রসেসটা করা হয়। এখানে দুটো প্রসেসের কথা বলা আছে, আরো ছিল প্রসেস, কিন্তু এগুলো না করে দুটো প্রসেসে কম্পেয়ার করা হয়েছিল, তাই না? এসআর প্রসেস, মেল্টিং রিঅ্যাকশন প্রসেসের কে বলবে? হ্যাঁ না, আমার কথা শুনতে? জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি যে কে বলবে? স্যার আমি বলে দেবো? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে পারতেছি, আমি বলবো। হ্যাঁ বলো, তুমি কে? কৌশিক 46। কৌশিক ছাড়া আর কেউ নাই বলার? যারা আগে বলনি? হ্যাঁ, কৌশিক ছাড়া কেউ বলবা না? আমার কথা শুনতে পাচ্ছ? কৌশিক শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে, সবাই শোনার কথা। সবাই চুপচাপ, কেউ পড়ে আসো। পারবো কি পারবা না সেটা বলো না। তোমরা কথা না বললে, ক্লাসে থাকলে তো চুপ থাকলেও বোঝা যায় যে আছো, এখানে তো বোঝা যায় না তোমরা আছো কি না এই ক্লাসে। কি পারবা না? কৌশিক বলো। এখানে মূলত হলো স্মেল্টিং রিডাকশন প্রসেসের একটা প্রসেস থাকে স্যার, আর মানে এল রেড প্রসেসের একটা নাম। তো এখানে মেইনলি স্যার ফার্স্টে একটা প্রি রিডাকশন স্টেজ আছে, ওখানে ওরের সাথে কোল সাপ্লাই করা হয় আর এয়ার দেওয়া হয়। ওখানে স্যার কোল দেওয়ার পরে যেটা হয় যে কোলের হয়তো পার্শিয়াল বার্নিং এর কারণে কোল থেকে স্যার কোক আসে। ওই কোকটা স্যার আবার স্মেল্টিং রিডাকশনের সময় দেওয়া হয়। আর যেটা স্যার ওই যে প্রি হিটিং হলো আর কি, মানে মানে অল্প রিডাকশন হলো ওটা স্যার আবার স্মেল্টিং রিডাকশনের জন্য পরে আরেকটা ফার্নেস বা যে কোনো একটা পোর্শনে পাঠানো হয়। পরে স্যার ওখানে স্যার ওইখানে মূলত যেই ওরের যে পার্টটা যায় এটা হলো স্যার এফইও, মানে উস্টাইডের একটা পোর্শন যায় আর কি, উস্টাইড হিসেবে যায় আর কি। তারপরে স্যার ওই যেটা ওইখান থেকে পরে স্যার ওই স্মেল্টিং রিডাকশন যে ফার্নেসটা আছে ওটা থেকে আমরা র আয়রনটা পাই। আর ফার্স্ট এটার থেকে স্যার কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন নির্গত হয়। আর সেকেন্ডটা থেকে শুধু কার্বন মনোঅক্সাইড নির্গত হয়, কারণ এখানে মানে আগেরটায় এয়ারের থেকে যত নাইট্রোজেন ছিল ওটা বের করে দিছিল, এখানে শুধু ওই জেনারেল যে কার্বনের সাথে রিয়াকশন হয়ে যা শুধু কার্বন মনোক্সাইড গুলা বের হয়ে যেতেছে পোস্টারের সাথে, ওটা দেখানো হয়েছে। দেন হলো স্যার আর পাওয়ার স্টেশন থেকে স্যার পাওয়ার সাপ্লাই দেওয়া হইতেছে, মানে ওই ইগনিশন বা ইয়ের জন্য আর কি, মানে রিয়াকশনটা ঘটার জন্য রিকোয়ার্ড পাওয়ার দেওয়া হইতেছে। আর স্যার একটু বলি, এটা প্রসেসটা যেটা হচ্ছে যে তোমরা এর আগে দেখছো যে এসআর প্রসেসে প্রথমে আয়রন ওরটাকে রিডিউস করা হয়, তাই না? আর রিডাকশন করে ফাইনালি এটাকে আয়রন প্রডিউস করা হয় আরেকটা স্টেজে। এখানে রিডাকশন প্রসেসে ওর দেওয়া হয়, কোল দেওয়া হয়, কোল দিয়ে এয়ার দিয়ে এটাকে তোমার রিয়াকশন ঘটানো হয়। এটা ফার্স্ট ফার্নেস যে করছে ওই প্রসেসেই করার পরে দেখা যাচ্ছে এখানে আয়রন অক্সাইড হয়ে যাচ্ছে, আয়রন হচ্ছে না। আর এখানে ফ্লু গ্যাস হিসেবে যেটা যাচ্ছে এখানে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড এদিকে যাচ্ছে। এরপরে এই যে অক্সাইডটা হলো আয়রন অক্সাইডটা হলো লোয়ার আয়রন অক্সাইড, এটাকে এখানে নিয়ে আসা হচ্ছে কোট সহ মিশিয়ে। এখানে তোমার আর্ক, ইলেকট্রিক আর্ক দেওয়া হয়। এখানে হিটিং সোর্স হচ্ছে আর্ক, এখানে হিটিং সোর্স হচ্ছে এয়ার। দেখো কোল
আর এই ওর কোল এগুলোর সাথে যখন এয়ার পাঠানো হয় এখানে হিটটা বের হয়, এখানে কোনো এয়ার দেওয়া হয় না, এখানে কোক আর ওর মিশানো হয়, ওর মিশিয়ে কারণ এখানে আবার এটা কোক হয়ে যায়, তো কোক আর ওর মিশিয়ে এখানে দেওয়া হয়, দেওয়ার ফলে তাহলে যেটা হয় যে তোমার আর্ক, ইলেকট্রিক আর্ক করা হয়, আর্ক করলে আর্ক থেকে হিট হয়, সেই হিট থেকে তোমার কোকের সাথে আয়রনের রিডাকশন হয়, রিডাকশনে কার্বন মনোক্সাইড হয়। এই কার্বন মনোক্সাইড মানে এখানকার যে ফ্লু গ্যাস এবং এখানকার যে ফ্লু গ্যাস এই দুটোকে মিলে আবার এখানে পাওয়ার স্টেশনে এখানে বার্নিং করা হয়, বার্নিং করে বয়লারে বার্নিং করে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়, পাওয়ার যে ইলেকট্রিসিটি তৈরি করা হয় সেটাকে ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটা আছে সেই ইলেকট্রিক আর্ক ফার্নেসে সাপ্লাই দেওয়া হয়। কথা কি বুঝছো? এখানে তোমার বাইরের গ্রিড থেকে এক্সটার্নাল কোনো পাওয়ার লাগে না টু অপারেট দ্য ইলেকট্রিক আর্ক ফার্নেস। এখানে বাই প্রোডাক্ট হিসেবে যে গ্যাস আসছে সেই গ্যাসটাকে এখানে বার্ন করা হয়, করে যে হিট আসে সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, সেই ইলেকট্রিসিটি দিয়ে তোমার এই আর্ক ফার্নেস যেখানে তোমার ফাইনাল স্মেল্টিং হয় সেখানে তোমার আর্ক ফার্নেসের জন্য পাওয়ার যেটা প্রয়োজন হয় সেই পাওয়ারটা এখানে সাপ্লাই দিয়ে তুমি র আয়রন তৈরি করবে। এখানে এই আর্ক ফার্নেসের কথা বলা আছে, এখানে আর্ক এখান থেকে ওটা প্রি রিডাকশন হয়ে এখানে আসতেছে, এসে এখানে যাচ্ছে আয়রন ওর আর কোক মিলে এখানে আসতেছে, আর এটা স্ল্যাগ এই এখানে তারপর আর্ক করানো হচ্ছে, আর্ক করানো হচ্ছে যেটা হচ্ছে যে এখানে তোমার হিট হচ্ছে, সেই হিটে তোমার এই কোক এবং আয়রন অক্সাইড যেহেতু আসে এটা মিক্স আছে, তখন এই আয়রন অক্সাইডটা আয়রনে কনভার্ট হয়, আর এখানে উপরে স্ল্যাগ থাকে, তারপরে টাইম টু টাইম এটা ট্যাপিং করা হয়। এরপরে প্লেনিসের কথাগুলো কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো পড়ে যাও। স্যার 600 থেকে 700 কেজি নন কুকিং কোল 6.5 কিলো ক্যালোরি পার কেজি, যেটা আর কি মানে ক্যালোরিফিক ভ্যালু। এনার্জি পাওয়া যায় এটা থেকে হলো 4.5 গিগা ক্যালোরি পার টন হট মেটাল। আর এটার যে পাওয়ারটা যেটা হয় আর কি প্রয়োজন হয় ওটা হলো 5.3 মেগাওয়াট পার আওয়ার। তারপরে স্যার পাওয়ার কিন্তু অনেক, দেখছো পাওয়ার কিন্তু অনেক পাওয়ার পাওয়া যায় বিদ্যুৎ। হ্যাঁ জি স্যার। প্রোডাক্ট মানে কম্বাসনের ফলে যে প্রোডাক্টটা হয় ওইটা হলো 300 কিলো ওয়াট পার আওয়ার পার টন হট মেটালে পাওয়ার জেনারেট করে আর কি স্যার। আর হলো স্যার নেট এনার্জি কনজাম্পশন হলো 15.5 গিগা জুল পার টন হট মেটাল, আর এফিসিয়েন্সিটা হলো আর কি স্যার 33%। মানে এখানে তোমার ইলেকট্রিক আর্ক ফার্নেসের যে পাওয়ারটা তৈরি না তার 33% সে এখানে কনজিউম প্রয়োজন হয়, না সারপ্লাস থাকে। কথা বুঝে নাই? সেই 100 কিলোওয়াট আওয়ার যেটা আছে না 100 কিলোওয়াট তোমার টু অপারেট এই তোমার ইলেকট্রিক আর্ক ফার্নেস এটা প্রয়োজন হয়, রিকোয়ার্ড হয়, বাকিটা সারপ্লাস থেকে এটা বলতেছে। নন কোকিং কোল 700 কেজি পার টন হট মেটালের জন্য লাগে, আর এগুলার যে সাইজ গুলো হবে 0.2 থেকে 0.3 মিলিমিটার। ওরের কনসেন্ট্রেট ফাইন গ্রেন সাইজ মানে কমসে কম স্যার 0.1 মিলিমিটার থেকে কম হওয়া লাগবে আর কি সাইজ, যে গ্রেন সাইজটা। আর হলো স্যার মিনিমাম আয়রন কন্টেন্ট থাকা লাগবে ওরে 65%। তারপর হলো স্যার স্ল্যাগ ফর্মার যে আছে ব্লাস্ট ফার্নেস সাইজ থেকে এরকম, ব্লাস্ট ফার্নেস আমরা যে ওর কোক ইউজ করি স্যার একটু বেশি বড় মনে হয়, মানে মেশের 10 মিলিমিটার থেকে 10 মিলিমিটার থেকে স্যার 10 থেকে 50 এরকম, 10 থেকে 50 এরকম। কোশিক বললো যে একটু বেশি বড় মনে হয়, অন্যরা কি বলে? হ্যাঁ 20-25 মিলিমিটার বড়ই হয় স্যার, 10 থেকে 50 স্যার, 10 থেকে 50 আর কি। হ্যাঁ ঠিক আছে আগাও, অনেক বড় মানে এটা থেকে এটা ফাইনের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। ফাইন গ্রেন যেগুলোকে তোমরা প্যালেট করছো না সেই প্যালেটের সাইজ যেগুলা, যেটা চলবেই না। হ্যাঁ বলো, এরপরে যাও। তারপরে স্যার মানে স্ল্যাগ ফর্মার যেগুলো স্যার মানে ফ্লাক্স, লাইমস্টোন এগুলা খুব কম পরিমাণে চার্জ করা হয়। আর প্রি রিডিউস ম্যাটেরিয়াল যেগুলো হলো মানে ওই যে আগে রিডিউস করে আনছি ওটা হলো স্যার ওই যে আর্ক ফার্নেস যেটা, ওটার মধ্যে স্যার ইলেকট্রোড মানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আসলে স্যার একটা ইলেকট্রোড ইউজ করা হয়, ওটা গ্রাফাইটের তৈরি আর ওটা হলো থাকে। আর হলো ওই প্রি রিডিউস মানে আগের যে ফার্নেসটাতে আমরা এয়ার আর ওর আর কোল সাপ্লাই করে প্রি রিডিউস করলাম যে
উস্টাইট যে তৈরি করলাম ওই উস্টাইট গুলো আর কি ওই আর্ক ফার্নেসে দেওয়া লাগবে। তারপর স্যার হ্যাঁ। ওইখান থেকে স্যার ওই পাওয়ার যেহেতু সাপ্লাই দিতেছি, তারপরে মানে কোক আছে, তারপরে স্যার উস্টাইট আছে, সো আলটিমেটলি স্যার রিঅ্যাকশন হয়ে তারপরে হট মেটাল স্ল্যাগ এগুলা তৈরি হবে। ওগুলা স্যার আমরা আহ আহ একটা পিরিয়ডের মানে 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা পর পর স্ল্যাগ হট মেটাল এগুলা স্যার করবো, ট্যাপিং করবো আর কি। আর স্যার প্রতি ট্যাপে আর কি স্যার 30 থেকে 50% মোল্টেন মেটাল ফার্নেসে থেকে যায় আর কি, এরকম বুঝাইছে। আর নো স্যার এই জিনিসটা আমি ঠিক বুঝিনি। নো আগে বলে আসলাম যে তোমার টোটাল যে পাওয়ার, তোমার ফ্লুইড গ্যাস যেটা বের হচ্ছে, সেই ফ্লুইড গ্যাস দিয়ে যে পাওয়ার জেনারেশন হচ্ছে, সেই পাওয়ারের বলা হচ্ছে যে এই তোমার এটা দিয়ে তো ইলেকট্রিক আর্ক ফার্নেস রান করতে গেলে তোমার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে না, সে পাওয়ারটা তো তোমার ফ্লুইড গ্যাস থেকে আনতেছে। সেই জন্য বলছে যে এক্সটার্নাল গ্রিড থেকে তোমার কোনো এখানে পাওয়ার ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হবে না, মানে প্ল্যান্ট থেকে স্যার আর কি তৈরি হয়ে যেতেছে, এটা বুঝাইছে আর কি যে প্ল্যান্ট থেকে হয়ে যাচ্ছে। এক্সটার্নাল ইনপুট মানে এটা বাহিরের ধরো গভর্নমেন্ট বা অন্য গ্রিড থেকে আনা লাগবে না। এখানে তোমার বাই প্রোডাক্ট হিসেবে যে এনার্জি আসবে সেটা থেকে বরং এখান থেকে গ্রিডে সাপ্লাই দিবে, বুঝো না? সেই জন্য এক্সটার্নাল ইনপুট অফ ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছে। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। আর পরে স্যার হয়েছে যে মানে আমাদের যে রিডিউসিং গ্যাসটা সাপ্লাই দেওয়া লাগে ওটার জন্য স্যার মানে কোনো সেপারেট প্ল্যান লাগে না, ওইটার মধ্যে আর কি একটা প্ল্যান্টের মতো একটা প্রসেস আছে, ওইটা দিয়ে স্যার মানে আর কি ওই সেপারেট মানে রিডিউসিং গ্যাসটা আবার সাপ্লাই করা হয় আর কি। এখানে ছবিতে ওই একই জিনিস দেখালো যে আর্ক ফার্নেস, এখানে টি রিডাকশন। হ্যাঁ, তারপর এখান থেকে ফ্লুইড গ্যাস যেটা যেটা পাওয়ার স্টেশনে যাচ্ছে, কম্বাসন গ্যাস পাওয়ার স্টেশনে যাচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সাব স্টেশন, এখানে এই ইলেকট্রিসিটি পাস করতেছে, ইলেকট্রিসিটি এখানে সাব স্টেশন থেকে আসতেছে। এই যে বললাম এটা তো 33% এখানে রাখতেছে, এটা আসতেছে তোমার আর্ক ফার্নেসকে রান করার জন্য, অপারেট করার জন্য। আর বাকি যে প্রায় 66% গ্রিডে চলে যাচ্ছে, ন্যাশনাল গ্রিডে, এটা ফর আদার ইউজের জন্য, মানে জেনারেল ইউজের জন্য, পাবলিক ইউজ করার জন্য। কথা বলছো, এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা ইলেকট্রিসিটি সে এখানে প্রডিউস করছে। ইনডেট প্রসেসটা বলো তো, সেই বলো ইনডেট প্রসেস। সেই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। কই কৌশিক নাই? ও মেবি ডিসকানেক্ট হয়ে যেতে পারে স্যার। হ্যাঁ, তোমরা আর কেউ আছো? আর কেউ বলবে? অন্য কেউ বলো একজন। কি অন্য কেউ বলতে পারবে না? কৌশিক ছাড়া আর কেউ বলতে পারবে না? পড়ে আসনি? হ্যাঁ, সবাই চুপ। ইনডিরেক্ট প্রসেসটা হচ্ছে যে এটা তোমার আগে যেই প্রসেসটার মধ্যে পার্থক্য প্রায় একই জিনিস, আগে প্রি রিডিউস করতে হবে, প্রি রিডিউস ওরটাকে এখানে আবার ওই যে কোকের সাথে মিশিয়ে স্প্লিটিং করতে হবে আর্ক ফার্নেস দিয়েই, এটা একই জিনিস। পার্থক্য হলো ওখানে তোমার ওরের সাথে কোল মিশানো হয়েছে, কোল মিশিয়ে তারপর সেখানে এয়ার সাপ্লাই দেওয়া হয়েছে প্রি রিডাকশনে। কিন্তু এখানে প্রি রিডাকশনে কোনো তোমার এয়ার সাপ্লাই দেওয়া হয় না, এখানে ওর আর কোলকে মিশিয়ে হিট করা হয় 1900 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপর এই ওর আর কোল মিলে তোমার এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এখানে ফ্লি গ্যাস তৈরি করে। তারপর এটা লোয়ার অক্সাইডে চলে আসে, লোয়ার অক্সাইড অক্সাইডে চলে আসে, এটার সাথে কোক মিশিয়ে আগের মতো স্মেল্টিং করা হয়, আগের মতো স্মেল্টিং করে তারপর এখানে তুমি লিকুইড আয়রন, র আয়রন পেতে থাকবে, আর এখান থেকে কার্বন মনোক্সাইড তোমার আবার এখানে যাবে। তারপর এখানে কোল থেকে তো আসবে আবার কার্বন মনোক্সাইড, এখানে যে রিডাকশনে কাজ করবে। পার্থক্য হচ্ছে যে এইটুক, হ্যাঁ এইটুক। তারপর হচ্ছে যে এখানে এই ফ্লুইড গ্যাসটা এখানে চলে আসবে, আসার পরে এখানে টোটাল এখানে চলে আসবে, এখানে পাওয়ার স্টেশনে আসবে। হ্যাঁ, তো এখানে পাওয়ার স্টেশনে এসে এখানে দেখা যাচ্ছে যে এটা অক্সিজেন প্লান্টে যাবে। আবার এখানে ইলেকট্রিক আর্ক ফার্নেস লাগবে 370 কিলোওয়াট আওয়ার, 200% অক্সিজেন লাগবে। এখানে অক্সিজেন প্লান্ট, এখানে কিছু ইয়ে না দিয়ে, এয়ার না দিয়ে কিছু অক্সিজেন এখানে
ভিত্তিতে এই রিয়েকশন করানোর জন্য বাইরে এই পার্থক্য। সেজন্য বলা হচ্ছে যে এখানে ফার্স্ট স্টেজ heat the feed material to high temperature in order to provide additional energy. হ্যাঁ, তোমাকে ফার্স্ট স্টেজে এটাকে প্রিহিট করতে হবে, প্রিহিট করে এডিশনাল এনার্জি যখন রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, যেহেতু তোমরা দেখছো যে এগুলা এক্সোথার্মিক রিঅ্যাকশন হওয়ার কারণে এখানে টেম্পারেচার তখন অটো বেড়ে থাকবে, তখন আর প্রিহিটটা কমাই দিলে চলবে। অফ গ্যাস কনসিস্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে। সেকেন্ড স্টেজ দ্য প্রিহিট from the preheating reactor subjected to final reduction and smelting in electric arc furnace. এখানে preheated আয়রন অক্সাইড এবং কোক এগুলোকে নিয়ে আসা হয়, তারপরে এটা আগের মতো করা হয়। এই হচ্ছে যে বেসিক ডিফারেন্স। ওখানে যেটুকু সরাসরি অ্যাড দেওয়া হয়েছে এখানে অ্যাড দেওয়া হয় না, এবং ওখানে তুমি দেখবা যে এই যে কার্বন মনোক্সাইড হচ্ছে সেটা এদিক দিয়ে যে এখানে চলে আসতেছে, এখন এখানকার কার্বন মনোক্সাইড এখানে আসছে, পার্থক্য হচ্ছে এটি। তোমরা এগুলো দেখে নিবা, আমি এই প্রসেসগুলো আর বেশি সময় নষ্ট করতেছি না, চলে যাচ্ছি। আমরা আজকে নেক্সট যে স্লাইডটা আছে স্লাইডে চলে যাই। আজকে তাহলে আমাদের আয়রন প্রোডাকশনটা শেষ। এখন আজকে আমরা যেটা শুরু করব, যে স্লাইডটা দেখবে ফেরো অ্যালয়। তোমরা ফেরো অ্যালয় কি এটা জানো? ফেরো অ্যালয়ের নাম শুনছো? স্যার ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ এগুলো তৈরি করে। হ্যাঁ, ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ, তারপর ফেরোমোলিবডেনাম থাকতে পারে, ফেরোক্রোম থাকতে পারে, আয়রন এবং ক্রোমিয়াম মিলে থাকে, এটাকে ফেরোক্রোম বলা হয়। ফেরোমোলিবডেনাম, আয়রন এবং মোলিবডেনাম মিলে ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ। তো যখন অ্যালয় এডিশন দরকার হয় তখন ফেরোক্রোমিয়াম, ফেরোমোলিবডেনাম যদি অ্যাড করতে তখন এগুলো ইউজ করা হয়। কিন্তু তোমার স্টিল তৈরি করতে গেলে ফেরোসিলিকন এবং ফেরোম্যাঙ্গানিজ মাস্ট, প্লেন কার্বন স্টিল তৈরি করতে গেলে অ্যালয় স্টিল ছাড়া। কারণ এখানে তুমি দেখছো যে রিফাইন করতে গেলে, এখানে স্টিল তৈরি করতে গেলে তখন সিলিকন এবং তোমরা দেখছো ম্যাঙ্গানিজও অক্সিডেশন হয়, তখন সিলিকন এবং ম্যাঙ্গানিজের পরিমাণটা কমে যায়। কারণ সিলিকন ম্যাঙ্গানিজের পরিমাণটা যদি একটা সার্টেন অ্যামাউন্টের নিচে কমে যায়, তাহলে আমরা যে প্লেন কার্বন স্টিল পেয়ে থাকি, সে প্লেন কার্বন স্টিলের যে স্ট্রেংথ থাকার কথা স্ট্রেংথটা আসে না। তো সিলিকন এবং ম্যাঙ্গানিজ স্টিল হায়ার অ্যামাউন্টে এটা ডেট্রিমেন্টাল, কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট থাকতে হয়। তখন এই ফেরোসিলিকন এবং ফেরোম্যাঙ্গানিজ এগুলোর মাধ্যমে এইগুলাকে এই যে পরিমাণ কমেছে তখন এগুলা দিয়ে এটাকে আবার তোমার অপটিমাইজ করা হয়, অর্থাৎ যে পার্সেন্টেজ নিয়ে আসা। কথা কি বুঝছো? সেটা আমরা দেখবো যে কিভাবে এখন আজকে ফেরোসিলিকন অ্যালয় প্রডিউস করা হয়। আজকে আমরা ফেরোসিলিকনের উপরই কথা বলবো, নেক্সট ক্লাসে ফেরোম্যাঙ্গানিজটা দেখবো। তোমরা এটা পড়ে আসার কথা ছিল, কে পড়ছো? জি স্যার, পড়েছি স্যার। রোল 20 আর কি পড়ছো? 32 আমি পড়েছি আর 46 রোল 43 তে শুনলাম, 23 32 এই দুজনের পরে আর কে আছে? 23 না স্যার, 20 স্যার, 20 স্যার। আচ্ছা, 20 বাইরে আর কে আছে? 43 বলেছিল, 43 কি এর মাঝে বলছিল? আর জি স্যার বলেছে, আমিও বলেছিলাম 46। না, 43 কত আগে বলছে সেটা আমি দেখতেছি। যেমন 20 বলেছিল কিছুদিন আগে, বেশি না 2 ক্লাস আগে, 32 বলেছিল, 23 বলছে দেখতেছি। 43 দেরি হয়েছে। 43 বলতে পারবা তাহলে? জি স্যার পারবো। বলো। Production of silicon alloys, silicon containing steel containing 30.35% silicon is known as silicon alloy steel. মানে 0.35% এর মতো সিলিকন থাকবে সেই স্টিলের। Structural steel in addition of about 1.3 to 2% silicon to steel increase yield strength and resilience. আমরা এই অ্যালয়টা প্রডিউস করি usually yield strength আর resilience পাওয়ার জন্য, better reduction in area and good impact strength. এই জিনিসগুলো আমরা এই প্রপার্টি গুলো পাওয়ার জন্য আমরা এই সিলিকন অ্যালয়স তৈরি করি। Steels with 2.5 to 4.2% of silicon used as transformer and dynamo cores. তো সিলিকন অ্যালয়ের স্টিল গুলা ট্রান্সফরমার এবং ডাইনামো কোর্স হিসেবে ইউজড হয়। না মানে এখানে
একটু বলি যে নর্মাল যে স্টিল আমরা তৈরি করি, ধরো আমাদের বাসাবাড়ি তৈরি করতে যে স্টিল ইউজ করা হয়, সেই স্টিলে দেখা যাচ্ছে 0.35 পর্যন্ত আমরা সিলিকনকে অ্যালাউ করি, বেশি করা হয় না। হ্যাঁ, এটাকে সিলিকন অ্যালয় স্টিলও বলে থাকে, লো সিলিকন অ্যালয়। স্ট্রাকচারাল স্টিল যেটা লোড বেশি নেওয়া হয়, সেখানে 1.3 থেকে, যেখানে ধরো তোমার হাই স্ট্রেংথ প্রয়োজন হয়, 2% পর্যন্ত অ্যালাউ করা হয়। হ্যাঁ, এবং কি জন্য করা এটা দেখা যাচ্ছে। আরেকটা এখানে কথা বলা হচ্ছে 2.5 এবং 4.2, এটা কিন্তু স্ট্রাকচারাল স্টিল না, এটা কোনো লোড বিয়ারিং হিসেবে ইউজ হয় না। তোমরা ট্রান্সফরমার অথবা ডায়নামোর মধ্যে কোর দেখেছো? কোর কখনো দেখেছো? ট্রান্সফরমারের কোর দেখেছো তোমরা? সেখানে কতগুলা স্টিলের পাত থাকে না, এরকম স্কোয়ার টাইপের, একটার সাথে একটা লাগানো অনেকগুলা এই স্টিক করা থাকে না, দেখছো তোমরা? মনে হবে যে দেখতে একটা, কিন্তু পরে খুলে অনেকগুলা লেয়ার লেয়ার এরকম স্টিলের শীট বের হয়ে আসে না, দেখছো তোমরা? দেখো নাই? দেখবো ভালো করে, সেগুলাকে সিলিকন স্টিল বলা। raw materials for smelting ferrosilicon. আমরা যেসব raw materials ইউজ করি সেগুলো হচ্ছে, সিলিকন ইজ সেকেন্ড অনলি টু অক্সিজেন ইন অকারেন্স ইন নেচার। আমরা প্রাকৃতিক ভাবে সিলিকন অনেক বেশি পেয়ে থাকি। আর্থ ক্রাস্ট কন্টেইন 27.6% অফ সিলিকা। আর্থ ক্রাস্টে আমরা 27.6% সিলিকা পাই, আর সিলিকার রক বা পাথরের 2000 ভ্যারাইটিস আছে। The cheapest mineral rich in... তার মানে কি দাঁড়ালো যে আমরা আর্থ ক্রাশে সবচেয়ে বেশি পাওয়া যায় কি, এটা তোমরা জানো? অক্সিজেন। তারপর পাওয়া যায় অ্যাভারেজ, এটা অ্যাভারেজের কথা বলা হচ্ছে, অ্যাভারেজ, এটা মনে রাখবে যে অ্যাভারেজ। কেননা কোথাও কোথাও তো আবার দেখা যায় আয়রন বেশি পাওয়া যাচ্ছে, সিলিকন কম, আবার কোথাও সিলিকন বেশি পাওয়া যাচ্ছে। অন অ্যাভারেজ তুমি আর্থ ক্রাস্টের যে কম্পোজিশন বলা হয়, সেই কম্পোজিশনে অক্সিজেন হচ্ছে যে নাম্বার 1, মানে এই পার্সেন্টেজের দিক থেকে, ধরো এই ওয়েট পার্সেন্টের দিক থেকে, তারপর হচ্ছে সিলিকন মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট যেটা আর্থ ক্রাস্টে পাওয়া যায়, এটা বলা হচ্ছে। হ্যাঁ, বলো। The cheapest mineral rich in silicon are used in ferrosilicon production are quartz, quartzite, chalcedony. আমরা যেসব ওর ইউজ করি সিলিকন পাওয়ার জন্য সেগুলো হচ্ছে কোয়ার্টজ, কোয়ার্টজাইট আর ক্যালসিডনি। কোয়ার্টজ হচ্ছে কমপ্লেক্টেড মিনারেল উইথ ক্রিস্টাল স্ট্রাকচার। এখানে স্যার এসজি বলতে কি বোঝানো হয়েছে? স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি 2.59 to 2.65, হার্ডনেস 7, কালার বলা হয়েছে হোয়াইট, গ্রে অথবা রেডিশ, সিলিকা কন্টেন্ট above 98%, আর কোয়ার্টজ হচ্ছে কস্টলি, আয়রন অক্সাইড not higher than 0.3%, ক্যালসিডনি thin fibrous, এটা হচ্ছে fibrous, porous, various color, less amount of silica content, less than 95%. আচ্ছা, ক্যালসিডনি খুব কম সিলিকা কন্টেইন করে, 95% এর কম সিলিকা কন্টেইন করে। আর কোয়ার্টজাইট, quartz grain cemented by a substance mainly containing silicon. তো কোয়ার্টজটাই যখন একটা সিলিকন কন্টেইনিং সাবস্টেন্স দ্বারা সিমেন্টেড থাকে এই গ্রেইনগুলো, তখন আমরা সেটাকে কোয়ার্টজাইট বলি। হ্যাঁ, মানে তাহলে এখানে যে যেটা হচ্ছে যে ফেরোসিলিকন প্রোডাকশনে নরমালি যে 3 ধরনের রক ইউজ করা হয়, সিলিকা রক, এগুলার নাম বলা হলো, এগুলার কার কি অবস্থা, কতটুকু সিলিকন আছে সেই জিনিসগুলা বলা হলো। এখন এখানে বলো কোয়ার্টজাইটের আরো কিছু জিনিস বলা হলো। Quartzite should meet the following requirements. Quartzite silicon content থাকবে minimum 96%. Slag forming impurities should be minimum, খুব কম থাকবে। Phosphorus pentoxide content not higher than 0.02%. আর should not have any clay inclusions. কোনো clay inclusion থাকবে না। Moisture 5% এর বেশি থাকবে না। Should not lose the mechanical strength when crushed or heated. অর্থাৎ এর একটা ভালো মেকানিক্যাল স্ট্রেংথ থাকবে। কার্বন বিয়ারিং কোয়ার্টজাইট, যেটা 0.5 থেকে 0.7% কার্বন কন্টেইন করে, ইজ নট সুটেবল ফর মেটালার্জিক্যাল স্মেলটিং। এই কার্বন বিয়ারিং কোয়ার্টজাইটটা আমরা মেটালার্জিক্যাল স্মেলটিং এর জন্য সুটেবল না। মানে আমরা যেটা বলছি এখানে বলতে পারছি, যদি ফেরোসিলিকন তৈরি করতে চাও, তাহলে যদি এই কোয়ার্টজাইটটা যদি কার্বন কন্টেন্ট থাকে 0.5 থেকে 0.7, এটা সুইটেবল হবে না। এটা এখানে এই নিচে কোয়ার্টজাইটের কিছু কেমিক্যাল কম্পোজিশন, কোয়ার্টজাইটের ভিতরে আবার ধরো
বিভিন্ন ক্যাটাগরি আছে ডিপোজিট হিসাবে, সেগুলোর কম্পোজিশন এখানে দেওয়া আছে, কিভাবে সিলিকা ভেরি করছে, আয়রন অক্সাইড ভেরি করছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই জিনিসগুলো এটা তোমরা একটু দেখে নিবা, জাস্ট ইনফরমেশন বলো। তারপর আমরা ফেরোসিলিকন তৈরি করার জন্য যেসব রিডিউসার ব্যবহার করি সেগুলো হলো চারকোল, পেট্রোলিয়াম, পিচ কোকস, মেটালার্জিক্যাল কোক এন্ড কোল। আর আয়রন বিয়ারিং যেসব ম্যাটেরিয়ালস আমরা চার্জ করি সেগুলো হচ্ছে আয়রন বিয়ারিং ম্যাটেরিয়াল কেমন লাগবে কথা বলতে পারবা? আয়রন বিয়ারিং ম্যাটেরিয়াল লাগবে কারণ আমরা ফেরোসিলিকন তৈরি করব। মানে আমরা তো আয়রন আর সিলিকনের একটা অ্যালয় তৈরি করছি, আমরা পিওর সিলিকন দিচ্ছি না। হ্যাঁ, আমরা পিওর সিলিকন দিচ্ছি না বা পিওর ম্যাঙ্গানিজ দিচ্ছি না, এটা একটা আয়রন এবং সিলিকন ইয়ে করে তারপর আমরা এটা করছি। হ্যাঁ, দাও। আয়রন বিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা যেটা ইউজ করব আয়রন ওরস, স্কেলস। এখন যে আয়রনের স্কেলস গুলো raises power cost and require additional amount of reducer. এই জন্য আমরা আয়রন স্কেল চাবো ইগনোর করতে, কারণ এটা আমাদের পাওয়ার কস্ট ইনক্রিজ করবে আর আমাদেরকে বেশি রিডিউসার ডিমান্ড করবে। আর হচ্ছে যে এই কারণে আয়রন কাটিংস আর ইউজড। মানে এখানে যেটা বলছে, তুমি যখন আয়রন ওর স্কেল এগুলা করবা তাহলে তোমার এগুলা যেহেতু আয়রন ওর, আর আমরা দেখবো পরবর্তী রিঅ্যাকশনে কিভাবে এটা হয়, তখন এগুলো তো আয়রন ওর মানে আয়রন অক্সাইড, স্কেল মানে আয়রন অক্সাইড। স্কেল মানে কি? স্কেল মানে কি? আয়রন অক্সাইড। তুমি আয়রন অক্সাইড বলে দেখি স্কেল। মিল স্কেল যেগুলো, হ্যাঁ, মিল স্কেল যেটা। তো সেখানে তোমার কেন রেজ পাওয়ার কস্ট কি জন্য এখানে এডিশনাল কস্ট লাগবে? তোমার প্রথমে এটাকে রিডাকশন করতে হবে, তাই না? আয়রনে আনতে হবে। তো সেই জন্য আবার এই যে রিডিউসার পরিমাণও বেশি লাগবে। কিন্তু তুমি যে আয়রন কাটিংস মানে কি? তুমি যখন মেশিনিং করো কোন একটা স্টিলের কম্পোনেন্ট তৈরি করতে, যে মেশিনের যে কাটিং গুলা বের হয় সেটা তো পিওর আয়রন, তাই না? এটা যখন তুমি ইউজ করো তখন পাওয়ার কনজাম্পশনটা, তারপর রিডিউসার এগুলা কমে যায়, এগুলা কম লাগে। এই কথাটা বলতেছি। হ্যাঁ, বলো। প্রি-স্মেল্টিং বার্ডেন প্রিপারেশন। স্মেল্টিং করার আগে যেভাবে আমরা বার্ডেন প্রিপেয়ার করব সেটা হচ্ছে কোয়ার্টজ এন্ড কোয়ার্টজাইট আর ক্রাশড এন্ড সিভড 35 to 120 মিলিমিটার। আমরা প্রথমে ওরগুলোকে ক্রাশ করব, তারপর এগুলোকে 35 থেকে 120 মিলিমিটার গুলোকে আমরা সিভড করব, মানে পৃথক করে নিব। সাইজ শুড বি ইউনিফর্ম, আর সাইজ গুলো ইউনিফর্ম হবে। Fines are generally undesirable because reduce the gas permeability. আমরা ফাইন্স ব্যবহার করব না কারণ এগুলো গ্যাস পারমিয়াবিলিটি রিডিউস করে and contain a higher percentage of impurities. তো ফাইন্স বেশি ইম্পিউরিটি কন্টেইন করে। আর কোক সাইজ হবে 10 to 20 মিলিমিটার। আচ্ছা, এবার আরেকজন বলো। 20, 23, তারপর 46, এদের বাইরে আরেকজন বলো। এদের বাইরে কেউ বলতে পারবা? স্যার 25 বলি। 25 বলো। হ্যাঁ, বলো। Physiochemical principles of silicon, iron and ferrosilicon. So first হচ্ছে silicon is reduced by carbon as follows: silica plus carbon equals to silicon plus carbon monoxide. এখানে সিলিকা কার্বন দ্বারা রিডিউস হয়ে সিলিকন আর হচ্ছে কার্বন মনোক্সাইড প্রডিউস করেছে। আর এই রিঅ্যাকশনটা স্টার্ট হয় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড আর কমপ্লিট হয় 1800 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার মানে হচ্ছে নিচের দিকে যেদিকে টেম্পারেচার বেশি থাকে ওইখানে হচ্ছে রিডাকশনটা হয়। ইন প্রেজেন্স অফ আয়রন রিডাকশন ইজ পসিবল অ্যাট 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আয়রন উপস্থিতি থাকে তাহলে রিঅ্যাকশনটা আরো কম টেম্পারেচারে পসিবল। তখন রিঅ্যাকশনটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড প্লাস আয়রন প্লাস কার্বন ইকুয়াল টু আয়রন সিলিকন প্লাস কার্বন মনোক্সাইড। এখানে আয়রন কাটিং ইউজ করছে, বুঝছো? যে আয়রন অক্সাইডটা দেখায়নি। আয়রন অক্সাইড তখন দেখা যাবে যে আবার কার্বনের পরিমাণ, তারপরে যেটা আগে বলছিল, তারপর কার্বন যদি রিডিউস হয় কার্বনের পরিমাণটা বেশি লাগবে। হ্যাঁ, তো এখানে আয়রন দেখাচ্ছে, মানে এখানে আয়রন কাটিং হিসেবে ইউজ হচ্ছে। তারপর The following reaction may develop silicon dioxide plus carbon equal to silicon carbide plus carbon monoxide. So silicon dioxide আবার ফার্দার কার্বনের সাথে রিঅ্যাক্ট করে সিলিকন কার্বাইড প্রডিউস করতে পারে।
মানে এটাও হতে পারে সিলিকন অক্সাইডের সাথে কার্বনের রিঅ্যাকশন হয়ে সিলিকন কার্বাইড ফর্ম করতে পারে। হ্যাঁ, এটাকে কোরান্ডাম বলা হয়। হ্যাঁ, তারপর এরপরে এটা আবার আয়রনের সাথে তুমি যদি আয়রন দিয়ে অ্যাড করছো না, সেই আয়রনের সাথে এটা আবার রিঅ্যাকশন করে তখন এই কার্বনটা কিন্তু আর ফেরোসিলিকন আমরা যেটা সেটাকে ফেরোসিলিকন বলে আর কি, এই ফেরোসিলিকন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বলো এরপরে। Quartzite and reducer ash are also reduced in the furnace along with silica. Alumina. Alumina may be reduced by carbon according to the reaction. এখানে যে কথাটা বলছি এটা হচ্ছে যে ধরো তোমার রিডিউসার বা রিডিউসড অ্যাশ, অর্থাৎ এখানে তুমি যে কার্বন ইউজ করতেছো কোর দিচ্ছ না, সেখান থেকে অ্যাশ আসবে না। অ্যাশে তোমার পার্সেন্টেজ কি থাকে? অ্যাশে বেশি পার্সেন্টেজ হচ্ছে সিলিকা, তারপর থেকে অ্যালুমিনা। সেই অ্যালুমিনাটাও তোমার সেই সিলিকাটাও তোমার রিডিউস হতে পারে, রিডিউস হবে, এই কথাটা বলা হচ্ছে এই লাইনটা কথা বলছো। এবং যেহেতু তোমার অ্যালয়ের মধ্যে আমরা এখানে দেখছি যে অ্যালুমিনাও আছে, আবার অ্যাশ যেটা সেখানে অ্যালুমিনা আছে, সেই অ্যালুমিনাও তোমার কি হবে? রিডাকশন হবে। হ্যাঁ, এই কথাটা। হ্যাঁ, পরে বলো, এটা বলো এই লাইনটা। So aluminum oxide plus carbon equal to aluminum plus carbon monoxide. কার্বন দ্বারা অ্যালুমিনিয়াম রিডাকশনের রিঅ্যাকশন। এখন এই অ্যালুমিনিয়ামটা আবার তুমি যেহেতু এখানে কিছু স্ল্যাগ ফর্ম করার জন্য ফ্লাক্সিং এজেন্ট দিচ্ছ, তখন সেই অ্যালুমিনিয়ামটা ওই ফ্লাক্সিং এজেন্টের সাথে চলে যাবে, এখানে আর মিশবে না, সে স্লাইড হিসেবে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, ফরমেশন অফ স্ল্যাগ। Production of ferrosilicon is a slag-free process, but certain amount of slag is formed. Ferrosilicon-এর প্রোডাকশনটা নরমালি হচ্ছে কোনো স্ল্যাগ প্রডিউস করে না, কিন্তু কিছু পরিমাণ স্ল্যাগ হচ্ছে প্রডিউস হতে পারে। স্ল্যাগটা প্রডিউস কিভাবে হয় সেটা হচ্ছে স্ল্যাগ ফর্ম ফ্রম অ্যালুমিনা, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এটসেট্রা। অ্যালুমিনা অ্যালুমিনা থেকে ক্যালসিয়াম অক্সাইড থেকে ম্যাগনেসিয়াম, আদার যে অক্সাইড গুলো কম্পোজিশন দেখো এখানে, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড কিছু পরিমাণে থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, ক্যালসিয়াম অক্সাইড থাকে, আবার কিছু আয়রন অক্সাইড যেটা আছে সেই আয়রন অক্সাইডও কিছু চলে যেতে পারে, সিলিকাও কিছু যায়। আমরা দেখবো এটা একদম 100% সিলিকা যে তোমার ফেরোসিলিকন হিসেবে আসে তা না, কিছু চলে যায় স্ল্যাগ। হ্যাঁ, বলো। Alumina is the chief slag constituent and slag is aluminous. তো এই কয়টা কম্পোনেন্টের মধ্যে অ্যালুমিনা হচ্ছে মেইন স্ল্যাগ কনস্টিটিউয়েন্ট, আর ওই স্ল্যাগটা হচ্ছে মেইনলি অ্যালুমিনাস, যেহেতু অ্যালুমিনিয়ামের কন্টেন্ট বেশি থাকে। স্ল্যাগস আর ভিসকাস এন্ড হার্ড টু ফিউজ। যে স্ল্যাগটা ফর্ম হয় সেটা ভিসকাস থাকে, আর এজন্য একটা মেল্টটা অনেক কঠিন হয়। Slags formed maximum 100 kg per ton of alloy. মানে অ্যালয়ের 100 কেজি, এক টনে হচ্ছে 100 কেজি স্ল্যাগ ম্যাক্সিমাম ফর্ম করে। যেখানে স্ল্যাগ কম্পোজিশনটা বলো, দেখো স্ল্যাগের কম্পোজিশন কি হতে পারে। এখানে বিভিন্ন টাইপের স্ল্যাগের কম্পোজিশন দেওয়া হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন পাওয়া গেছে। সিলিকা, সিলিকন কার্বাইড, আয়রন অক্সাইড দেখো, ক্যালসিয়াম অক্সাইড দেখো। এখানে যদি সিলিকা, ফেরোসিলিকন সিলিকা একটা ভালো অ্যামাউন্ট আবার ইয়েতে চলে যাচ্ছে, স্ল্যাগে চলে যাচ্ছে, বুঝছো। সিলিকন কার্বাইড হিসেবে যাচ্ছে, এটা আয়রন অক্সাইড যাচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনা বেশি, অ্যালুমিনা 14.55, অনেক সময় এদিকে দেখো 40% যায় ম্যাক্সিমাম। এটা বিভিন্ন তোমার সিলিকা রক ইউজ করা হয়, র মেটেরিয়ালস করে, সেটার উপর ডিপেন্ড করে তার স্ল্যাগের কম্পোজিশন গুলো ভেরি করে। ইভেন কি দেখো এই আয়রন, মেটালিক আয়রন, এই যে দেখো এখানে প্রায় 29-24% চলে আসে, সিলিকন 27%, 23% চলে আসে। আবার এইসব জায়গায় দেখা যাচ্ছে যে আয়রন আসে না, আয়রন সিলিকন, এটা এই যে মেটালিক আয়রন, মেটালিক সিলিকন যেটা, এটা পুরো আয়রন সিলিকন হিসেবে থেকে যাবে। হ্যাঁ, আবার এখান থেকে পড়ো, বলো স্যার। ফেরোসিলিকন স্মেল্টিং এ যাতে স্ল্যাগ ফর্ম না করে সেই জন্য হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিডিউসিং এজেন্ট আর প্রপার র ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। মানে এখানে স্ল্যাগের পরিমাণটা যত কম রাখা হয় ততই ভালো, সেজন্য রিডিউসিং এজেন্টটা ইউজ করা, যাতে স্ল্যাগ ফর্মিং যেই
কনস্টিটিউয়েন্ট অক্সাইড গুলো আছে এগুলা তোমার মেটালিক ফর্মে এলিমেন্টাল ফর্মে চলে আসে। টেকনোলজি অফ ফেরোসিলিকনটা পাবো। Technology of ferrosilicon production. Ferrosilicon is melted in electric arc furnaces. ইলেকট্রিক আর্ক ফার্নেস তোমরা তো এটা জানো, ইলেকট্রিক আর্ক ফার্নেস কি? জি স্যার দেখেছি আমরা স্যার। দেখেছো? কোথায় দেখেছো? করে স্যার মানে স্যার ইয়াদ ফার্নেস সেকশন হবে। হ্যাঁ, কোথায় দেখেছো? আমাদের স্যার ফার্নেস ড্রয়িং করাইছে, ওটা বুঝাইতেছে মনে হয়। স্যার ওই ইয়া না মানে সরাসরি দেখা না স্যার, মানে ওই একটা দেখেছি না স্যার, সরাসরি তো দেখিনি। আচ্ছা, হ্যাঁ, তো এটা ওই যে কি করা হয় যে চার্জ গুলো দিয়ে চার্জ গুলো উপরে ইলেকট্রোডটা হয়, ইলেকট্রোডের মধ্যে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে হোল্ডিং যে কনসেপ্ট এখানে স্পার্ক হয় সেই স্পার্ক করতে থাকে। এই তো এখানে 3 পিস সেলফ বেকিং কন্টিনিউয়াস ইলেকট্রোড। সেলফ বেকিং কন্টিনিউয়াস ইলেকট্রোড মানে কি এটা এর আগে বলা হয়েছিল, কে বলতে পারো দেখি? সেলফ বেকিং কন্টিনিউয়াস ইলেকট্রোড ওই যে গ্রাফাইট ইলেকট্রোডটা নিজেই হচ্ছে ক্ষয় হতে চায়। হ্যাঁ জি স্যার, গ্রাফাইট। হ্যাঁ, মানে এটা কনজিউমেবল। হ্যাঁ, এটা আর্ক করবে হিটের সাথে সাথে, এটা আবার ওখানে তোমার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে আস্তে আস্তে। কিন্তু এটা শুরু হবে হচ্ছে যে একটা কার্বন পেস্ট হিসাবে, এটা যখন আস্তে আস্তে স্পার্কের উপরের পোর্শনে থাকবে, হ্যাঁ, তো দেখা যাবে তখন এই হিটের কারণে এটা বেকিং হয়ে এটা হার্ড হয়ে যায়। আর যখন সে আর্ক করবে তখন হার্ড অবস্থায় থাকে, তখন আর্ক করার সাথে সাথে আবার এটা এখানে হিট করে ইয়াতে চলে যায়, এই তোমাদের অক্সাইডের সাথে মিশে তখন রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ বলো, তারপর? ফার্নেস, ইলেকট্রিক আর্ক ফার্নেসে একটা রোটেটিং বাথস ইউজ করা হয়, যেগুলো পাওয়ার কনজাম্পশন 3 থেকে 4% রিডিউস করে আর প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। আর ইলেকট্রোড সাইজ ইজ ডিজাইনড অন দ্য বেস। প্রোডাক্টিভিটি বাড়ানো বলতে কি বোঝায়? প্রোডাক্টিভিটি বাড়াতে হচ্ছে ফেরোসিলিকন প্রোডাকশনে ফেরোসিলিকনের অ্যামাউন্ট বাড়ানো, সেখানে স্ল্যাগ ফর্ম কম করা, ওভারঅল প্রোডাক্টিভিটি বাড়ানো বলতে কি বোঝা যায়? যে কোনো কিছু মেটাল উৎপাদনটা বাড়ায় দিবে আর কি স্যার, মানে মেটাল বেশি উৎপাদন স্যার, ইনপুট হ্যাঁ আউটপুটে বেশি উৎপাদন, কম ইনপুটে এফিশিয়েন্সি বেশি। হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটি বলতে এটা এফিশিয়েন্টলি প্রডিউস করা, এরকম না যে তুমি প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছ, পার ডে প্রোডাকশন বাড়তেছে কিন্তু এফিশিয়েন্সি বাড়ছে না, তাহলে এটাকে বলা যাবে না। ইন টার্মস অফ কস্ট সবকিছু মিলাই টিলাই যখন তোমার এফিশিয়েন্সি বেড়ে যাবে তখন এটা প্রোডাক্টিভিটি বাড়ানো বলা হয়। কথা কি বুঝছো? জি স্যার। তারপর বলো। Electrode size is designed on the based on furnace power rating. Power rating উপর বেস করে ইলেকট্রোডের সাইজটা ডিটারমাইন করা হয়। আর ফেরোসিলিকন ইজ মেল্টেড বাই আ কন্টিনিউয়াস প্রসেস। ফেরোসিলিকনের মেল্টিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস। The smelting process is characterized. হ্যাঁ বলো স্যার আমি কন্টিনিউ পড়ে যাও, এগুলো পড়ে গেলে বোঝা যাবে। The smelting process is characterized by the following features: uniform gassing along the whole furnace top surface, and uniform descent the charge along the electrode cones. ইলেকট্রোডের পাশ দিয়ে এই ইয়েগুলা তুমি যে চার্জ দিবা সেগুলাকে দেওয়া হয়, এটা বলা হচ্ছে। তারপর electrode cones are normal. Charge level in the furnace is lower than that on the perimeter. মানে যে চার্জটা মানে পুরো ফার্নেস ফুল করা দেওয়া হয় না, মানে এটা নিচে রাখা হয়, চার্জ লেভেল লোয়ারে থাকে। স্টেবল এখানে ইলেকট্রোডের পজিশনটা এখানে stable position of the electrode, 45% ferrosilicon smelting penetration above 800 millimeter, and for 75% ferrosilicon penetration above 1200 millimeter. হ্যাঁ, মানে এখানে ইলেকট্রোড গুলোর পজিশনটা তোমার এভাবে রাখতে, মানে এখানে পজিশন বোঝাচ্ছে 800 মিলিমিটার এভাবে যে তোমার 45% সিলিকন স্মেল্টিং হবে আর 75% এর জন্য 1200 millimeter. Liquid slag is regularly present at each tapping. প্রত্যেক ট্যাপিং এ যখন আমরা ফেরোসিলিকন বের করি তখন ওটার মধ্যে লিকুইড স্ল্যাগ প্রেজেন্ট থাকে। Power consumption is stable.
per hour timetable is observed strictly in accordance with actual power consumption. এগুলো রুটিন ওয়ার্ক। এর আগে তোমরা যে প্রসেসগুলো দেখেছো Feeding is continuous. The hottest zones of the furnace are charged first. That means the inner zone of the electrode cones. Charging is the most difficult operation in silicon alloy smelting. Charging through furnace bins and chutes located around the electrodes. In closed-top furnace, operation feeding is ensured by screw feeders or by chute around the electrode. Liquid silicon is quite volatile. To minimize silicon volatilization, deep and stable electrode positioning and uniform evolution of gases over the whole charged surface is maintained. মানে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লিকুইড সিলিকন দেখা যাচ্ছে যে টেম্পারেচারে অপারেটর ভোলাটাইল থাকে, তখন এই ভোলাটাইল যদি হয় তাহলে তো লস হয়ে যাবে। এটা যদি গ্যাসে এটা যদি তোমার চলে যায় তাহলে তো লাভ হলো না, আমাদের সিলিকন লস হবে। সেটাকে মিনিমাইজ করার জন্য এই বাকি 50% সেটা বলা হলো। এবার এটা বাকিটা রোল 20 বলো। আচ্ছা, এখন if incorrect technology is জি স্যার বলতেছি স্যার। If incorrect technology is applied, the troubles occur classified as follows: lack of reactant in the mixture, মানে হচ্ছে মিক্সচারের মধ্যে রিডিউস করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণে রিঅ্যাক্ট্যান্ট থাকবে না, এক্সেসিভ অফ রিঅ্যাক্ট্যান্ট অথবা বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ লস হবে রিঅ্যাক্ট্যান্টের। অপারেশন উইথ শর্ট ইলেকট্রোড ইজ সিমিলার টু দ্য এক্সেসিভ রিঅ্যাক্ট্যান্ট, মানে শর্ট ইলেকট্রোড দিলে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ এক্সেসিভ হয়ে যাবে। অপারেশন উইথ এক্সেসিভ লেন্থ high position electrodes increase their power losses. In case of deep penetration, arc is lost. মানে হচ্ছে আমরা যদি খুব লম্বা করে ফেলি তাহলে হচ্ছে পাওয়ার লস হবে, এবং যদি খুব বেশি ডিপে আমরা পেনিট্রেট করি ইলেকট্রোড গুলি তাহলে আর্ক পর্যন্ত লস্ট হয়ে যাবে। মানে এটা যেটা যে লাস্টের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রোড পজিশনের কথা বলতেছে। পজিশনটা একটা তোমার সার্টেন লেভেলে রাখতে হবে, অপটিমাম লেভেলে রাখতে হবে, অপটিমাম রাখতে হবে। তার উপরে গেলেও তোমার এটা আবার নিচে গেল স্যার আর্কিংটা লস্ট হয়ে যাবে, আর্কিংটা লস্ট হবে, আর্ক হবে না। জি স্যার। এখন অ্যালয় ট্যাপিং এন্ড টিমিং। ট্যাপিং ইজ ডান পিরিয়ডিক্যালি অলদো স্মেল্টিং ইজ কন্টিনিউয়াস, মানে যদিও স্মেল্টিংটা অলওয়েজ চলতে থাকে কন্টিনিউয়াস, কিন্তু ট্যাপিংটা ব্যাচ প্রসেসের মতো একটু পর পর করা হয় আর কি। এখন ফ্রিকোয়েন্ট ট্যাপিং ইজ ইনঅ্যাডভাইজেবল, মানে এটা অনুৎসাহিত করা হয় ফ্রিকোয়েন্ট ট্যাপিং করা। Ferrosilicon is tapped directly into the molds or iron ladle or into ladles, মানে ওই ফেরোসিলিকনটাই হচ্ছে ডিরেক্টলি মোল্ড বা ল্যাডেলের মধ্যে সরাসরি নিয়ে যাওয়া হয়। ক্রিস্টালাইন সিলিকন ইজ ট্যাপড ইন অল কাস্ট আয়রন মোল্ড, মানে এখানে কিছু ক্রিস্টালাইন সিলিকাও ফর্ম হয় যেটা হচ্ছে অল কাস্ট আয়রন মোল্ডে ট্যাপ করা হয়। আর টিমিংটা স্যার আসলে বুঝি নাই স্যার, টিমিং টার্মটা দ্বারা কি বোঝানো হয় এটা স্যার ঠিক শিওর না। হ্যাঁ বলো, আগাও। টিমিংটা কি স্যার? টিমিংটা বুঝিয়ে ভালো করে। টিমিংটা আমি দেখি, তুমি কন্টিনিউ করো। Steaming of ferrosilicon into massive cast iron mold ingot approximately 70 mm thick permits obtaining homogeneous ingot. মানে এখানে বুঝাইতেছে যে 70 mm পর্যন্ত ঠিক হলে হোমোজিনিয়াস পাওয়া যাবে। টেপিং মানে ওই যে তোমার এটাকে পুরা করা, ফুল করা, টেপিং করে ফুল করা যেটা বোঝায় আর কি, পাত্রে পরিপূর্ণ করা, এটা টেপিং। আচ্ছা, এখানে হচ্ছে মানে কিছু অ্যালয়ের কম্পোজিশন আকারে দেওয়া আছে আর কি, যে সিলিকন থাকবে, ফেরোসিলিকন কিছু অ্যালয়ের এখানে কম্পোজিশন, এই যে এখানে ক্রিস্টালাইন সিলিকনে দেখো প্রায় 99% পর্যন্ত থাকে। আর বিভিন্ন ক্যাটাগরির ফেরোসিলিকন, যত সিলিকনের পরিমাণ বাড়তে থাকে তত এটা এক্সপেন্সিভ হতে থাকে আর কি। ক্রিস্টালাইন সিলিকনে অলমোস্ট তোমার 99-98% সিলিকন, বাকিগুলো কম থাকে। হ্যাঁ, তুমি যদি ক্রিস্টালাইন সিলিকন তৈরি করতে চাও আর কি, একসাথে ফেরোসিলিকন ক্রিস্টালাইন সিলিকন হবে না। ক্রিস্টালাইন সিলিকন করতে গেলে তোমার ওইভাবে করতে হবে, তোমার অন্য সবগুলা যে ইয়া থাকে, যেমন সেখানে তুমি আয়রন অ্যাড করবা না, সেখানে তুমি ওই কোয়ার্টজাইট থেকে করবা, সেখানে তুমি ইম্পিউরিটিকে রিমুভ করবা ফ্লাক্সিং এজেন্ট দিয়ে, আয়রনটা তুমি অ্যাড করবাই না। হ্যাঁ, কিন্তু বাকি অ্যালয় করতে গেলে তখন তুমি তো আয়রন অ্যাড করছো। এটা বলো। এখন ফেরোসিলিকন স্মেল্টিং প্রোডাকশনটা দেখবো আমরা। তো এখানে র মেটেরিয়াল গুলো হচ্ছে চিপ,
এবং টোটাল প্রোডাকশন কস্টের 30 to 45% হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আর্কিং এর জন্য দেওয়া হয়, সেটাই হচ্ছে ওই 30 to 40% অফ টোটাল প্রোডাকশন কস্ট। এবং হচ্ছে সিলিকন লস হবে কিছু, সেটা হচ্ছে 5 থেকে 25% পর্যন্ত। এখন এখানে কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে, মানে যেগুলো হচ্ছে আমরা এখানে ইনপুট হিসেবে দিব, যেমন কোয়ার্টজাইট দিব, এখানে তোমার যে র মেটেরিয়াল দেওয়া আছে দেখো, কোয়ার্টজাইট, তারপর আয়রন আয়রন, ডাইফাইন কোক, পিচ কোক, চারকোল, অ্যানোড পেস্ট। হ্যাঁ, ওই যে অ্যানোড পেস্ট বলতে তুমি যেটা আর ইলেকট্রোডের জন্য গ্রাফাইট ইলেকট্রোডস, তারপর হচ্ছে স্টিল প্লেট, রড, সেগুলো হচ্ছে আয়রন হিসেবে তুমি কাটিং হিসেবে ইউজ করছো। এটা কোনটা কত পার্সেন্ট, মানে কোন অ্যালয়ের জন্য, মানে কতটুকু দেওয়া লাগবে আর কি তারপরে পার এটা কেজি প্রোডাকশনের জন্য, কতটুকু দেওয়া লাগবে জিনিসটা দেওয়া হবে। এই সেটা আর কি দেওয়া আমাদের আছে। তাহলে ফেরোসিলিকন করলাম, আমাদের নেক্সট ক্লাস ফেরোম্যাঙ্গানিজ পরে তো আমাদের ইয়ে শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সিলেবাস শেষ হয়ে যাবে আমাদের। নেক্সট ক্লাস আমি শেষ করে দিব, পরে আমাদের ঈদের পর আমরা একটা ক্লাস হতে রিভিউ ক্লাস নিব এই আর কি। আর তোমরা একটা ক্লাস টেস্ট দিয়ে দিবা ভ্যাকেশনের পরে। এই তো ঠিক আছে। আজকে কে কে অ্যাবসেন্ট আছে? স্যার আমার রুল 32, আপনি সম্ভবত Recording ভুলে stopped. 23 লিখেছেন। হ্যাঁ, রোল 32 আপনি সম্ভবত ভুলে রোল 23 লিখেছেন। কবে? স্যার এই যে শুরুতে যখন বলা শুরু হলো তখন। তুমি কি বলছিলে আজকে? আমি বলতে চেয়েছিলাম, আপনি রোল লিখেছিলেন তখন আপনি আচ্ছা, না, ঠিক 23 আছে, লিখেছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন অ্যাবসেন্ট কে কি আছে? স্যার রেগুলার বেসিস রেগুলার হ্যাঁ? বেসিস 7, 7, 9, 7, 9, 40, 40, 41, 40 পরে কত? 41, 41, 45। 45। ও মনে হয় 9 মনে হয় প্রেজেন্ট স্যার, ওই যে ও বললো। ও মনে হয় মাঝখানে তাহলে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি যখন চেক করছি। 9 প্রেজেন্ট, 9 প্রেজেন্ট। জি স্যার, ঠিক আছে। জি স্যার। আর ওল্ড বেস থেকে কারা আছো? স্যার 15, 22, 15, 22, 17। তারপর 15 বছর 17, 15, 17। জি স্যার 17, হ্যাঁ, আর 15, 32, 15, 32। আর কে আছে? 12 বেসের কেউ আছে? আর বাকি সব অ্যাবসেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আবার একটু বলে দিই স্যার, রেগুলার বেস ছিল স্যার 7, 40, 41 আর 45। হ্যাঁ, আর ওর বেসে আছে 15, 22, 15, 17, 15, 32, 12, 19। ঠিক আছে, জি স্যার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম